আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি রান্নার রেসিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কম মশলায় কম উপকরণে কিভাবে টেস্টি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনারা যারা এতদিন ধরে আমার চ্যানেল এবং আমার পেজের সাথে আছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আমি খুব কম উপকরণে এবং কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আজকে একটা বিফের মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নেব, খুব বেশি লালচে করব না। পেঁয়াজটা একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এতে একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। আমি আজকে রান্না করব বিফ তেহারি। আমি আজকে এই প্যাকেটের মশলাটা এই বিফ তেহারিতে ব্যবহার করব। আপনারা অনেকেই প্যাকেটের মশলা দিয়েও বিফ তেহারি তৈরি করেন অথবা নিজেরা মশলা তৈরি করেও করতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচির সাথে কিছুটা আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো এবং 1 প্যাকেট তেহারি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। একটু পানি দিয়ে না কষালে মশলাটা পড়ে যাবে, তো আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ সময় ধরে। এখানে আমি আলাদা করে কোনো অন্য মশলা ব্যবহার করব না, যেহেতু এই প্যাকেটের মশলাগুলোতে সব ধরনের উপকরণ দেয়াই থাকে এবং কি পরিমাণ মাংসে আপনারা কী ধরনের কতটুকু মশলা ব্যবহার করবেন সেটাও বিস্তারিত দেয়া থাকে। তো যারা প্যাকেটের মশলা দিয়ে রান্না করেন তারা অনেকেই জানেন। আমি এখানে কিছুটা বিফ নিয়ে নিয়েছি, এখানে তেল এবং সলিড বিফ দুটোই আছে, দুটো মিলিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতন এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ জাল হতে দেব। চুলার আঁচটা যেহেতু আমি মিডিয়ামে রেখেছি, তো জাল হওয়াতে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানি থেকে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। তো মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবং আমি আরও বেশ অনেকক্ষণ সময় ধরে মাংসটা কষিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে নিয়ে তাতে আমি কিছুটা আলু ভেজে নেব। তেহারিতে আমার কাছে আলুটা অনেক বেশি ভালো লাগে। অনেকেই তেহারিতে আলু ব্যবহার করেন, অনেকেই করেন না, তবে আমার কাছে খুব ভালো লাগে। আমি এভাবে ছোট ছোট পিস করে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে মেখে রেখেছিলাম। আপনারা এখানে হলুদের পরিবর্তে জর্দা রং ব্যবহার করতে পারেন বা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। এখন আমি এই আলুগুলোকে একটু লালচে করে ভেজে একটা পাত্রে তুলে নেব। আলুগুলোকে ভাজতে ভাজতে আমি প্রায় 80% মতন সেদ্ধ করে ফেলবো এবং একটু লালচে কালার হলেই আমি আলুগুলোকে একটা পাত্রে তেল ছড়িয়ে তুলে রেখে দেব। আমার আলুটা ভাজা হতে থাক। আমার কাছে তেহারির আলু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যারা যারা আমার মতন আলু খোর আছেন এবং আলু খেতে পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে যাবেন। আলুগুলোকে মোটামুটি লালচে করে ভেজে নিয়েছি। তো আমি ওই পাত্রেই আরও কিছুটা তেল দিয়ে তাতে আমি 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলুর মধ্যে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই পেঁয়াজটা একটু হলদি কালার চলে এসেছে, তাতে তেমন কোনো প্রবলেম হবে না। তেহারির কালারের কোনো চেঞ্জ আসবে না। এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর এতে ধুয়ে রাখা পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চাল, ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা সেই চালটা আমি এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো চালটা একটু লালচে করেই আমি ভেজে নেব। আর আমি এখানে আদা রসুন ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে বিফ রান্না করাটাই ব্যবহার করব। তো এখানে আলাদা করে কোনো আদা রসুন আমি ব্যবহার করছি না। তো আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি চালের সাথে দিয়ে দিচ্ছি। আর আমি যে বিফটা রান্না করে রেখেছিলাম সেই বিফটাও আমি চালের সাথে মিক্স করে দিচ্ছি। এতে করে সমস্ত জায়গায় মশলাটা খুব ভালোভাবে পৌঁছায় এবং কালারটা অনেক বেশি সুন্দর হয়। অনেকেই দেখেছি 80% রান্না হওয়ার পর বিফটা অ্যাড করেন। তা আমার কাছে মনে হয় তাতে পুরোপুরি বিফের মশলাটা সব জায়গায় পৌঁছায় না। তো আমি প্রথমেই চালটা ভাজার সময় চালটা প্রথমে 10 মিনিটের মতন একটু ভেজে নিই, তারপরে আমি বিফ এবং আলুটা মিক্স করে দেই এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। আপনারা চাইলে এই পুরো রান্নাটাই সরিষার তেলেই করতে পারেন, তবে সয়াবিন তেলেও করলেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমি এই কাঁচামরিচটাকে দিয়ে খুব ভালো করে চালটাকে আরও 1-2 মিনিটের মতো ভেজে এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেবো এবং বিরিয়ানিটা রান্না হওয়ার জন্য আমি অপেক্ষা করব।
বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এ ধরনের খাবারগুলো রান্না করার সময় চালটাকে আপনি যত ভালো করে ভেজে নেবেন আপনার বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও ততটাই ঝরঝরে হবে। এটা একটা আপনাদের জন্য রইল টিপস। এখন আমি চালটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবং আমি এখন এতে কিছুটা গরম পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে তিন কাপের মতন চাল নিয়েছি, তো আমি এখানে 6 কাপের মতন গরম পানি এটার সাথে অ্যাড করব এবং এটাকে রান্না হতে দেব। প্যাকেটের মশলাগুলো আমাদের জীবনকে অনেকটাই সহজ করে ফেলেছে। আগে একটা মশলা তৈরি করার আগেই বা একটা স্পেশাল রান্না করার আগে আমাদের মশলা তৈরি করতেই প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন সময় চলে যেত। প্যাকেটের এই ইজি টু কুক মশলাগুলো এসে আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে ফেলেছে এবং আমাদের টাইমটাকে অনেক বেশি সেভ করেছে। এই টাইমটা আমরা কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি। পুরোপুরি টাইমটা আমরা রান্নার পেছনে না দিয়ে এভাবে ইজি টু কুক মশলাগুলো দিয়ে রান্না করলে আমাদের অনেকটাই সময় বেঁচে যায় এবং এই সময়টা আমরা কোনো প্রোডাক্টিভ এবং ভালো কাজে লাগাতে পারবো। তো চালটা অনেকটা ফুটে উঠেছে, তো আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবং চালটা প্রায় 80% মতন রান্না হয়ে গেলে আমি এটাকে একটা তাওয়া দিয়ে এই বিরিয়ানিটাকে কিছুক্ষণের জন্য দমে দেব। তো চালটা প্রায় ফুটে উঠেছে এবং পানিটা অনেকটাই কমে এসেছে। চালটা পানি পুরোপুরি শুকিয়ে এসেছে এবং আমার এই বিরিয়ানির চালটা প্রায় 70% সেদ্ধ হয়ে আসার পর আমি এটাকে দমে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তেহাটা দেখতে কেমন হয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আবার ভিডিওটা দেখলেন তারা আমার পেজটা একটু ফলো করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখলেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা রাখছি। এ ধরনের আরও মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলে এবং আমার পেজে চোখ রাখবেন এবং আমাকে দোয়া করবেন যেন আমি এভাবে সুস্থভাবে এবং সুন্দরভাবে আপনাদের সাথে সবসময় এ ধরনের আরও মজার এবং ইজি রান্নাগুলো শেয়ার করতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।